শুরু করছি সাফ কথা। বাংলা জাগর সাফ কথা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। আর এই সাফ কথায় আমরা এই মুহূর্তে একটু বাংলায় যে ভোটের হাওয়া, সেই ভোটের হাওয়া কতটা গরম হচ্ছে, কতটাই বা একটু ঠান্ডা হওয়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে, কিংবা আবার উত্তপ্ত হয়ে উঠছে ফের আরও বেশি করে, সেই বিষয়গুলোই একটুখানি দেখবার চেষ্টা করছি। আর গোটা বাংলা জুড়ে এই মুহূর্তে প্রচারে সরগরম। গতকাল গিয়েছে রবিবার, আজকে সোমবারও সেই প্রচারের রেশ। আমরা বলি না যে রবিবারগুলোতে বেশি করে প্রচার করা হয়, হ্যাঁ খুব সত্যি কথা, রবিবারগুলোতে খুব বেশি করে নজর রাখা হয় এই প্রচারের ক্ষেত্রে, কারণ মানুষজন বাড়িতে থাকেন, ছুটির মেজাজে থাকেন, তাদের কাছে যাওয়াটা প্রার্থীদের সহজ হয়। আর পাড়ার চায়ের ঠেকগুলোতে আড্ডা টাড্ডা জমে, সুতরাং তাদের কাছে যাওয়াটাও খুব সহজ হয়, তাদেরকে পাওয়া যায়। কিন্তু সপ্তাহের অন্য দিনগুলোতে তো মানুষ কাজে ব্যস্ত থাকেন, সেই সময় আর প্রচারের দিকে কতটা নজর রাখতে পারেন। তো আমরা যেটা করি, সংবাদ মাধ্যম যেটা করে, সেটা হচ্ছে যে সারা দিন ধরে আমরা সেই প্রচারের ছবিগুলো দেখাতে থাকি। বিভিন্ন দলের যে প্রচার, সেই ছবিগুলো আপনাদের দেখাতে থাকি। সেই প্রচারে নানান রকম ছবি দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও কোনো প্রার্থী খড় কেটে দিচ্ছেন, কোথাও কোনো প্রার্থী হয়তো গোয়ালে গিয়ে একটু গরুর দুধ দুইয়ে দিলেন, কেউ হয়তো একটু তরকারি কেটে দিলেন, কেউ হয়তো মাংস কষাচ্ছেন। এই রকম নানান রকম ছবি আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। আর এইবারের প্রচারে এই যে ভোটের যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধটা অনেক ক্ষেত্রে খুব 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 একটা হার্দিক, একটা সৌহার্দ্যপূর্ণ ছবিও আমরা দেখতে পাচ্ছি। কখনো দেখতে পাচ্ছি মনোনয়ন জমা দিতে গিয়ে হয়তো তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থী মুখোমুখি হয়ে গিয়েছেন, একে অপরকে জড়িয়ে ধরছেন, হাসছেন। সেই ছবিটাও যেমন দেখতে পাচ্ছি, তেমনি এই ছবিটাও দেখতে পাচ্ছি দেয়াল লিখনে কেউ গোবর কিংবা কালি লেপে দিচ্ছেন। সেই চিরপরিচিত বাংলার যে চেনা ভোটের ছবি, সেই ভোটের ছবি নজরে পড়ছে এবারের বিধানসভা নির্বাচনের। এই সব ছবি টবি নিয়ে আমরা কথা বলবো বঙ্গযুদ্ধ 2026-এ। শুধুমাত্র যে বিভিন্ন প্রার্থীরাই প্রচার করছেন তেমনটা নয়, হেভিওয়েট প্রচারও চলছে। আর সেই হেভিওয়েট প্রচারের ছবিও আমরা দেখতে পাচ্ছি। গতকালই কোচবিহারে ভোটের তারিখ ঘোষণার পরেই প্রথম সভা করে গেলেন প্রধানমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তিনি সভা করেছেন, এর আগে অমিত শাহ এসেছেন, গতকাল নরেন্দ্র মোদী সভা করেছেন, এবং সেই সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন যারা নেতৃত্ব, তাদের নামের লিস্ট তো ইতিমধ্যেই, তালিকা তো ইতিমধ্যেই প্রকাশিত। আগে তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছিল তাদের তারকা প্রচারক বা স্টার ক্যাম্পেনারদের নামের তালিকা 40 জনের। গতকাল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও 40 জনের নামের তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে। সেই স্টার ক্যাম্পেনারদের মধ্যে একদম শুরুতে আছেন, মানে 1 নম্বরে আছেন অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই যে তিনি সভা করে গেলেন, সেই সভা থেকে বেশ কিছু বক্তব্য তিনি রেখেছেন। আর সেই বক্তব্যগুলোর কিছু উত্তর পাওয়া গেল আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো যখন সভা করলেন, তিনি নদিয়ার নাকাশিপাড়ায় পূর্বস্থলীতে সভা করেছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সভা করছেন মুর্শিদাবাদ, মালদা, আজকে তিনি রোড শো করেছেন। এই যে সভা, সেই সভা থেকে মুখ্যমন্ত্রী বেশ কিছু প্রশ্নও তুলেছেন। সেই প্রশ্নগুলো আজকে আমাদের আলোচনার মধ্যে চলে আসবে, এবং সেই সঙ্গে সঙ্গে আমি শুরু করতে চাইছি আলোচনাটা এই বিষয়টা দিয়ে যে ইতিমধ্যে দুটি পরপর প্রেস কনফারেন্স আমরা দেখলাম আজ সন্ধ্যাবেলায়। একটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ডক্টর শশী পাঁজা, অরূপ বিশ্বাস এবং বৈশানর চট্টোপাধ্যায়, তারা গিয়েছিলেন আজকে কমিশনে, নির্বাচন কমিশনে অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, এবং সেখানে গিয়ে তারা বলেছেন যে গোছা গোছা ফর্ম 6 জমা পড়ছে এবং বিহার, ইউপি থেকে মানুষের নাম ফর্ম 6-এর মাধ্যমে ঢোকানো হচ্ছে। এই বিষয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন। অন্যদিকে বেশ কিছু বিষয় নিয়ে প্রতিবাদ জানাতে ভারতীয় জনতা পার্টির তরফেও শিশির বাজোরিয়ার নেতৃত্বে তাদের একটি দলও আজকে গিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, এবং সেখানে গিয়ে তারাও বেশ কিছু বিষয়ে নালিশ জানিয়ে এসেছেন। তো এই বিষয়গুলোর মধ্যে এই ফর্ম 6-এর বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক তেমনিভাবে আজকে সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি ছিল, এবং সেই শুনানি থেকে হাইকোর্টের তরফ থেকে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে 59,15,000 নথি ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ যে 60,06,675 জন আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন, তাদের মধ্যে 59,15,000
নথি, 15,000 ভোটারের নথি ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে। এবার তালিকা প্রকাশ করা যেতে পারে। এবার তালিকা প্রকাশ হলে অর্থাৎ কারা কারা বাদ পড়লেন, কারা কারা বাদ পড়লেন না, কাদের ভাগ্যে শিকে ছিঁড়ল, কাদের ভাগ্যে ছিঁড়ল না, সেই বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমি অবশ্যই এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো প্রাথমিকভাবে। কাদের সঙ্গে কথা বলবো সেটা তো বলতে হবে, সেই পরিচয়টা করিয়ে দিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট প্যানেলিস্ট রয়েছেন আমাদের এই স্টুডিওতে। আমার সঙ্গে দুপাশে আমার ডান দিকে রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক, দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তার এই রাজনৈতিক সাংবাদিকতায়, রন্তিদেব সেনগুপ্ত, স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন আজকের এই আলোচনায় কংগ্রেসের তরফ থেকে, জাতীয় কংগ্রেসের মিডিয়া প্যানেলিস্ট আশফাক আহমেদ, আইনজীবী, স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির তরফে আসানসোল থেকে জিতেন চট্টোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। জিতেনবাবু রয়েছেন আমার সঙ্গে দূরসঞ্চারের মাধ্যমে। জিতেন চট্টোপাধ্যায়ের আরও একটি পরিচয় আছে, সেই পরিচয়টাও একটুখানি বলে রাখা দরকার। সেটা হচ্ছে পাণ্ডবেশ্বর থেকে 2016-এ ক্যান্ডিডেট ছিলেন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন, দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার। আমরা আলোচনায় ঢুকবো এই জায়গা থেকে যে সাধারণ মানুষের কনফিউশন, সাধারণ মানুষের সংশয় এখনো পর্যন্ত কিন্তু দূর হয়নি। এখনো পর্যন্ত মানুষ ট্রাইব্যুনাল কবে তৈরি হবে, কবে অভিযোগ জানাতে পারবেন, এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত তারা দোলাচলে রয়েছেন। এখনো পর্যন্ত তারা জানেন না এবারে তারা ভোট দিতে পারবেন কি পারবেন না। অনেকেরই ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গিয়েছে, কারণ তারা জানেন যে হয়তো ট্রাইব্যুনালে তারা যদি অভিযোগ করেনও, তার নিষ্পত্তি হতে হতে আবার বেশ কিছু দিন লেগে যাবে, এবং ততদিনে নির্বাচন একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে। ইতিমধ্যেই ফেলছে। আমি ঠিক সেই জায়গাটার থেকে রন্তিদার কাছে যাব, রন্তিদেব সেনগুপ্তর কাছে যাব। 2 মিনিট আনইন্টারাপ্টেড পর্বে কেউ কারোর বক্তব্যের মধ্যে কথা বলবে না। রন্তিদেব সেনগুপ্ত। প্রথমত হচ্ছে এই যে 60 লক্ষের ভেতর 59 লক্ষ আজকে জানিয়েছেন নির্বাচন কমিশন যে ক্লিয়ার হয়ে গেছে। এখন বলছে যে এর থেকে 40% নাম নাকি ভোটার তালিকা থেকে বাদ গেছে। এখন ঠিক কতজনের নাম বাদ গেছে সেটা কিন্তু কেউ জানে না, এখনো নির্বাচন কমিশন সে বিষয়টা পরিষ্কার করেনি। দ্বিতীয়ত হচ্ছে সুপ্রিম কোর্ট বারবার বলেছিলেন যে ট্রাইব্যুনাল তাড়াতাড়ি শুরু করতে। ট্রাইব্যুনাল কবে শুরু হবে এখনো পরিষ্কার নয়। ইতিমধ্যে আজকেই আমি বিভিন্ন কয়েকটি চ্যানেলে দেখলাম দুপুরবেলা যে ইতিমধ্যেই যারা বাদ পড়েছেন, বিভিন্ন এই প্রথম দফার নির্বাচন যে কেন্দ্রগুলোতে হচ্ছে সেখানে যারা বাদ পড়েছেন, এই অ্যাডজুডিকেশনের পর্বের পরেও যারা বাদ পড়ে গেছেন, সেই সব মানুষরা সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছে। এবার তারা কিন্তু জানেন না যে কবে ট্রাইব্যুনাল শুরু হবে। তাদের ভেতর একটা আতঙ্ক এবং তাদের ভেতর এক ধরনের হতাশা কাজ করছে। আমি নিজে আজকে দেখেছি টিভিতে দুপুরে একটি চ্যানেলে, সেখানে মানুষ বলছেন যে আর কতবার লাইনে দাঁড়াবো, আর কতবার, এই প্রশ্নটা করছে কিন্তু মানুষ। একবার কোভিডের সময় লাইনে দাঁড়িয়েছেন, একবার নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়েছেন, একবার এসআইআর এর সময় লাইনে দাঁড়িয়েছেন, আরেকবার এই এখন অ্যাডজুডিকেশনে বাদ পড়ে আবার লাইনে দাঁড়াচ্ছেন। মানে লাইনে দাঁড়ানোটা যেন গত বছরে সাধারণ মানুষের ভাগ্যে লেখা হয়ে গেছে যে তাকে মাঝে মাঝেই লাইনে দাঁড়াতে হবে, হেনস্থা হতে হবে, আতঙ্ক হতে হবে। এসআইআর থেকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, অস্বীকার করে লাভ নেই। এবং এই যে মানুষগুলো তারা আবার বাদ পড়ে গিয়ে আবার লাইনে দাঁড়ালেন, এদের হয়তো একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার ধরুন এই যে ট্রাইব্যুনাল অ্যাডজুডিকেশনে যারা বাদ পড়লেন, তাদের কি সত্যি সঠিক বিচার হলো? প্রথমত দুটো সন্দেহ জাগে যে কংগ্রেসের যে দুজন নমিনেশন জমা দিয়েছিলেন তাদের নাম বাদ ছিল, কিন্তু এক্স চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট যখন বিচার করলেন তিনি তাদের মানে ভোটার তালিকায় স্থান দিলেন। এটা স্পেশাল কেস। এরকম যদি দুজনের ক্ষেত্রে হয় তাহলে যাদের এই যে 40% যাদের নাম বাদ গেল তাদের ভেতর কজন এরকম আছেন, এই প্রশ্নটা উঠবে যে যারা সত্যিই যোগ্য কিন্তু তাদের আবার বাদ দিয়ে দেওয়া হয়েছে, এই প্রশ্নটা তো উঠবে। দ্বিতীয়ত অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন মানুষের যখন বিচার হবে তার তো বক্তব্যটা শুনতে হবে। তার বক্তব্য শোনার জায়গা কোথায়? তার তো বক্তব্য শোনার কোনো জায়গা নেই। মানে এবার বিচার বিভাগীয় আধিকারিকরা তাদের মতো করে বিচার করে তারা বাদ দিয়ে দেবেন। এই যে দুজনকে বাদ দিয়েছিলেন কংগ্রেসের প্রার্থী, দেখা গেল তারা সত্যিই বৈধ ভোটার। এরকম আরও কতজন বৈধ ভোটারকে এভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমরা জানি না। এভাবে এটা তো মানে স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া হলো না।
এবং আপনি যদি আজকে দেখেন দেশের প্রাক্তন নির্বাচন কমিশনার SY কুরেশি বলেছেন আজকে যে এই যে SIR এর ফলে যেটা হচ্ছে এটা কিন্তু একটা মানে নির্বাচনী যে আমাদের যে মানে নির্বাচনী প্রক্রিয়া যেটা সেই প্রক্রিয়াটাকে কার্যত তছনছ করে ফেলা হচ্ছে একদম। এবং যেটা করা হলো এটা ঠিকঠাক করতে বহু সময় লেগে যাবে, এটা কুরেশি বলেছেন আজকে। একেবারে এবারের নির্বাচনে অনেকেই হয়তো ভোট দিতে পারবেন না, কেউ কেউ বলছেন যে এবারে ভোট দিতে না পেরেছেন তো কি হয়েছে, পরের বার ভোট দেবেন। কিন্তু এমনও অনেক ভোটার রয়েছেন যারা দীর্ঘদিন ধরে হয়তো বিগত 4-5টা বড় নির্বাচনে অর্থাৎ দেশের সাধারণ নির্বাচনে কিংবা রাজ্যের সাধারণ নির্বাচনে তারা ভোট দিয়েছেন এবং তারা বুক ফুলিয়ে ভোট দিতে গিয়েছেন। এবারে তারা মাথা নিচু করে বাড়িতে বসে থাকবেন। এই বিষয়টা যথেষ্ট চিন্তার নয় কি? আমি সেটা নিয়ে আসবো আশফাক আহমেদের কাছে। 2 মিনিট আনইন্টারাপ্টেড। দেখুন, আন্ডার এডজুডিকেশন এই শব্দটা শুনতে কিন্তু খুব অদ্ভুত লাগছে, কারণ যেখানে অরিন্দম নিয়োগী থেকে শুরু করে যত ইলেকশন কমিশনার আছে, ইলেকশন কমিশনের প্রতিনিধিত্ব করে, তারা কি বলেছিলেন সেটা আমাদের সকলের মনে আছে যে যাদের 2002-এ নাম, যাদের 2002-এর নাম আছে এবং আইআরএ যাদের নাম ছিল ইলেকট্রাল রোলে, তাদের কিন্তু বাদ যাবে না এবং তাদের ছেলে মেয়েদেরও বা যারা ম্যাপিং হবে, রিলেটেড হবে, তারা কেউ বাদ যাবে না। ইভেন সেটা হলো সুপ্রিম কোর্টে গেল, গিয়ে কি হলো, লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে ইলেকশন কমিশন কি করলেন, নিজের দায় এড়াতে গিয়ে একটা নতুন জিনিস নিয়ে আসলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি। সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে কি করলেন, প্রচুর লোককে আন্ডার এডজুডিকেশনে রেখে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে আনম্যাপড একটা বাধ্য হয়েছে, সেটা আলাদা বিষয়, কিন্তু যাদের আন্ডার এডজুডিকেশন করা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি করার জন্য, সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিটাই তো তার বৈধতা কী, সেটাই তো ভ্যালিড নেই। কেন বলছি আমি, সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিলেন 2024-এ আব্দুর রহিম ভার্সেস, এটা আপনার আসামের একটা মামলা, সেখানে বলেছিলেন যে নামের যে পার্থক্য, যেমন কংগ্রেস ক্যান্ডিডেট আমাদের মহতাব শেখ, এই যে একটা স্পেলিং বা একটু নামের পার্থক্য, বা জশনা বিবি বেগম, এই যে নামের পার্থক্য, এর কারণে কোনো দিন ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। কিন্তু কি দেখলাম, আন্ডার এডজুডিকেশনকে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিকে বৈধতা প্রমাণ করা হলো, করে দেওয়া হলো। কিন্তু কি হলো, তার যে সুষ্ঠু বিচার হবে, ট্রাইব্যুনাল যে হবে ঠিকভাবে হবে, যে টাইম দিয়েছেন আমার 15 দিনের মধ্যে করতে হবে। যখন আমাদের প্রশ্ন যে 15 দিনের মধ্যে করতে হবে, আর একদিকে ট্রাইব্যুনাল এখনও তৈরি হয়নি, তাহলে টাইমটা কি বাড়বে না? টাইমটা কি বাড়ানো দরকার নয়? সকল সাধারণ মানুষ আজকে মেহতাব শেখের মামলায়, গতকাল মেহতাব শেখের মামলায় ট্রাইব্যুনাল জাস্টিস TS শিবাগনরম, ওনার যিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন চিফ জাস্টিস ছিলেন, ওনার বেঞ্চে ট্রাইব্যুনালে স্পষ্ট বলেছেন যে আধার কার্ড থাকলেই নাম থাকবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আধার কার্ড তাহলে এই সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের আছে তাদের আছে, মানে তারা ভোট অধিকার তাদের রয়েছে এবং তারা ভোট দিতে পারবেন। তার প্রশ্ন হচ্ছে যে তারা তাহলে তো এই ভোটই দিতে পারলো না, তাদের রাইটটা কি একেবারে তাদেরকে বঞ্চিত করা হলো না? তাদের অজান্তেই, তাদের মতামত ছাড়াই একটা সরকার গঠন হয়ে যাবে, একটা সরকার তৈরি হয়ে যাবে। সরকারটাই কি বৈধ সরকার বলে আমরা বিবেচিত হব? সেটাই আশফাক ভাই বড় প্রশ্ন। একটু আগে যেটা বলছিলেন রঞ্জিত সেনগুপ্ত, যে এই মানুষগুলোর ভোটাধিকার যারা হারাচ্ছেন, তারা তো এই প্রশ্নও তুলতে পারেন যে তাহলে আমরা কেন এতবার লাইনে দাঁড়ালাম, কেন ভোটার কার্ড করালাম, কেন আধার কার্ড করালাম, কেন এতগুলো ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে বলা হয়েছিল, যে নথিপত্র নিয়ে যেতে বলা হয়েছিল, সেই নথিগুলো দেওয়ার পরেও আমার নামটি নেই, আমার নামটি কেন ডিলিটেড, অথবা আমার নামটি কেন আন্ডার অ্যাডজুডিকেশনে? এই প্রশ্নটা সাধারণ মানুষ তুলবেন না কি? আমি সেই প্রশ্নটা নিয়েই যাব। 2 মিনিট আনইন্টারাপ্টেড। জিতেন চট্টোপাধ্যায়। দেখুন, এসআর নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলপন্থী কিছু মানুষ যেভাবে হাল্লা করছে, তাতে মনে হচ্ছে এসআর এই প্রথমবার ভারতবর্ষে হচ্ছে। এর আগেও এসআর হয়েছিল,
এবং এই এসআইআর এর প্রয়োজনীয়তা কি তা মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে সংসদে দাঁড়িয়ে তিনি কাগজ ছিঁড়ে পাঠিয়েছিলেন, স্পিকারের মুখে ছুঁড়েছিলেন, বলেছিলেন যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে প্রচুর অনুপ্রবেশ হচ্ছে। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে এই কথাটা এই জন্যই বলছেন কারণ তিনি জানেন আর মাত্র 28 দিন পর তৃণমূল কংগ্রেস নামক যে দলটি এখন সরকার চালাচ্ছে সেই সরকারটি আর থাকবে না। তাই তাসের ঘর ভেঙে পড়ার আগে যত রকমের অজুহাত, যত রকমের অপপ্রচার এবং যত রকমের বাধা সৃষ্টি করার তা তিনি করে যাচ্ছেন। প্রথমত যে যখন এসআইআর এর নোটিফিকেশন হলো, প্রথম বাধা কে সৃষ্টি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন কি যে তিনি এসআইআর হতে দেবেন না, তিনি এই করবেন ওই করবেন, নানা রকম কথা বিভ্রান্তি শুরু করলেন। তিনি কোর্টে গেলেন। এসআইআর পদ্ধতিটাকে ডিলে করার পিছনে কার হাত? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। আর আজ এসআইআর নিয়ে যেসব সমস্যাগুলো আপনারা কথা বলছেন, এগুলো তো কোনো আজকের দিনে কোনো বাস্তবতা নেই। কারণ আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশ, বাংলাদেশের সঙ্গে যে বিরাট অংশ রয়েছে সেই অংশে কোনো কাঁটা তার নেই, আর তার জন্য জমি এই পশ্চিমবঙ্গ সরকার দেয়নি। এবং তার ফলে অনুপ্রবেশকারীরা এই ভারতবর্ষে ঢুকেছে। এই ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে প্রাথমিক অধিকার, জীবন জীবিকা জমির অধিকার, সেই অধিকার বহিরাগতরা ছিনিয়ে নিচ্ছে। তো খুব স্বাভাবিকভাবে এসআইআরটা খুব প্রয়োজন এবং আইডেন্টিফাই করা খুব প্রয়োজন কারা ভারতীয় এবং কারা বহিরাগত, কারা অনুপ্রবেশকারী। এই বিষয়টাকে আজকের দিনে এমনভাবে সৃষ্টি করা হচ্ছে যেন এই প্রথমবার ভারতবর্ষে এসআইআর হচ্ছে। এসআইআর সংবিধান মেনে হচ্ছে, সংবিধান নির্দিষ্ট পদ্ধতিতে হচ্ছে এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে হচ্ছে। তো এসআইআর নিয়ে এই ধরনের প্রশ্ন করার কোনো মানে নেই। মূলত যে বিষয়টা হচ্ছে যে কামদুনি থেকে পার্ক স্ট্রিট, আর ওইদিকে হরগোবিন্দ দাস, চন্দন দাসের হত্যা, আর এদিকে বেলডাঙ্গা, এদিকে খাগড়াগড়, এই সমস্ত কিছুকে আড়াল করে মমতা বন্দ্যোপাধ্যায় যেন তেন প্রকারেণ সরকারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেভাবে গত 15 বছরে যেভাবে সাধারণ মানুষের সঙ্গে যেভাবে অনাচার হয়েছে, যেভাবে সাধারণ মানুষকে ঠকানো হয়েছে, কোথাও চাল চুরি, চাকরি চুরি, তিরপল চুরি, মানুষের জীবন চুরি পর্যন্ত করে দিয়ে গেছে এই সরকার। তো খুব স্বাভাবিকভাবে এই সরকার এখন পরিবর্তন হবে, মানুষ বুঝে গেছে। এবং যারা ভোটাধিকার প্রাপ্ত হয়েছেন তারা সকলে এখানকার নাগরিক, এবং বাকি যে অ্যাডজুডিকেশনে যেগুলো আছে তারাও তাদের ভোটাধিকার পাবেন। এই যে ডিলেটা হলো, এই পদ্ধতি, এই সমস্ত কিছু অনেক আগেই শেষ হয়ে যেত যদি না মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে যেতেন, যদি না তাদের লোকজনেরা এসআইআর এর নামে এই কদিন আগে, দুদিন আগেও মালদাতে এই ধরনের রাষ্ট্রদ্রোহী কাজ করছেন, রাষ্ট্রের বিরুদ্ধে কথা আসবো। মালদার বিষয়ে আসবো জিতেন বাবু, মালদার বিষয়ে অবশ্যই আসবো। মালদার যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি অবশ্যই অনভিপ্রেত একটি ঘটনা, সেই বিষয়ে আসবো। কিন্তু এই মুহূর্তে জিতেন বাবু শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে এসআইআর যে প্রক্রিয়াটি হলো, সেই প্রক্রিয়াটি এত তাড়াহুড়ো করে কেন, এই প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এই প্রশ্ন তোলেনি, সমস্ত বিরোধী দলগুলোই এই প্রশ্ন তুলেছিল। একমাত্র ভারতীয় জনতা পার্টি তাকে সমর্থন করেছিল, কারণ তারা দেখেছেন বিহারে এইরকমভাবে সমর্থন করে তারা ভালো ফল পেয়েছেন। সুতরাং এক্ষেত্রে পশ্চিমবঙ্গেও যদি সেরকমটা করা যায় তাহলে কি করার অসুবিধার তো কিছু নেই। 1 কোটি রোহিঙ্গা, 1,25,00,000 মানুষের নাম বাদ হবে, 1,20,00,000 অনুপ্রবেশকারী, এই পরিসংখ্যানগুলো আমরা আগে থেকেই পাচ্ছিলাম। আমি কয়েকটা বক্তব্য উনি বললেন যে অনুপ্রবেশকারীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছে। একদম অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে ঘটেছে, এটা কেউ অস্বীকার করেন। ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের সংশোধন করাটা সবাই বলেছিল। এখন ব্যাপার হচ্ছে এই যে 1,25,00,000 নাম বাদ দেওয়ার একটা চেষ্টা হলো, এর ভেতর কজন অনুপ্রবেশকারী, সেই প্রশ্নের কোনো উত্তর অমিত শাহ দিতে পারেননি, নির্বাচন কমিশন দিতে পারেনি। এই যে দেখা গেল যাদের নাম বাদ পড়ছে তাদের মধ্যে কারা আছেন? নন্দলাল বসুর পরিবার অনুপ্রবেশকারী, এটা হচ্ছে প্রশ্ন। ওনাকে প্রশ্ন, নন্দলাল বসুর পরিবার কি অনুপ্রবেশকারী? আমি তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কথা বাদই দিলাম, বহু হিন্দু নাম এই কিন্তু ভোটার তালিকা থেকে বাদ গেছে, এটা কি অনুপ্রবেশকারী? 2002-এ মানে ভোটার তালিকায় নাম আছে, নির্বাচন কমিশন যেটা উনি বললেন, নির্বাচন কমিশন বলেছিল যে 2002-এর ভোটার তালিকায় নাম থাকলে তার বা তার পরিবারকে আর কিছু করতে হবে না, তাদের নাম বাদ যাচ্ছে। মুর্শিদাবাদের নবাব পরিবার কয়েকশো বছর ধরে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, এখন তারা সংখ্যালঘু বলে তাদের হয়তো বাংলাদেশি বলে দেখে দিতে পারেন, সেটা তো পরের কথা। কিন্তু এই যে বহু
সাধারণ গ্রামীণ প্রান্তিক মানুষ, বিশেষ করে মহিলা এবং সংখ্যালঘু মানুষ যারা কয়েক প্রজন্ম জুড়ে এই দেশে বাস করছেন। সে আমার না একটা ওই শাহরুখ খানের সিনেমার একটা ডায়লগ মনে পড়ে যাচ্ছে। শাহরুখ খানের একটা সিনেমা আপনার মনে আছে, সে বিখ্যাত ডায়লগ, আই এম খান, আই এম নট এ টেরারিস্ট। এরপর হয়তো এখানকার সংখ্যালঘুদের এই এসআইআর এর পর বলতে হবে আই এম শফিকুল, আই এম নট এন বাংলাদেশি, আই এম ইন্ডিয়ান, এভাবে পরিচয় দিতে হবে। মানে এই জায়গাটায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। অনুপ্রবেশের তো কেউ অস্বীকার করছে না, কিন্তু ভোটার তালিকা তো যেটা আমরা দেখছি এই ইন্টেনসিভ কেয়ার, এটা তো অনুপ্রবেশকারী খোঁজার কোনো ব্যাপার হচ্ছে না, সেখানে কেয়ার ভালো বলেছেন, সেটা হচ্ছে সেটা তো ভোটার তালিকা সংশোধনের কোনো ব্যাপার হচ্ছে না, সেখানে মহিলা এবং সংখ্যালঘু ভোট বাদ দেওয়ার একটা ছল চলছে। দ্বিতীয়ত উনি বলেন কাঁটাতারের বেড়া। আসাম, ত্রিপুরা এই দুটো বিজেপি শাসিত রাজ্য, দুটোই বাংলাদেশ সীমান্ত সংলগ্ন। ওখানে কিন্তু একটা অনেকটা এলাকা জুড়ে কাঁটাতারের তারা বা কাঁটাতারের বেড়া কিন্তু বসাতে পারেনি বিজেপি সরকার। তো ওখানে বসাতে পারছে না কারণ উত্তর পূর্বের যে রাজ্যগুলো যেগুলো আমি আপনাকে সেখানে বসাচ্ছে না কেন কাঁটাতারের বেড়া? আপনার বক্তব্যের সঙ্গে আমি এটাও জুড়তে চাইবো, কয়েকদিন আগে অসমে ভোট প্রচারে গিয়ে অমিত শাহ নিজে বলেছেন যে আমরা অনুপ্রবেশ সমস্যা পুরোপুরি সমাধান করতে পারিনি অসমে। 10 বছর ধরে সরকার চালাচ্ছে বিজেপি সরকার, তবুও সেটা সমাধান করা যায়নি এবং তার জন্য আরো 5 বছর তিনি চেয়েছেন। যদিও গতকাল প্রধানমন্ত্রী বলেছেন যে সমাধান করা গিয়েছে। আসলে নিজেদের মধ্যেই কোথাও বক্তব্যের ফেরবদল রয়ে যাচ্ছে। হয়তো আমি আশফাক আহমেদের কাছে আসবো। দেখুন, আমি বিজেপির মুখপাত্রকে খুব সাধারণ প্রশ্ন করতে চাইছি যে দেখুন, আনমেপড যেটা মেপড আনমেপড, মেপড মানেই হচ্ছে ভারতীয়, আনমেপড মানে এবার তাকে প্রুফ করতে হবে যে সে মানে ম্যাপড যিনি তাকে তার শিকড় খুঁজে পাওয়া গেছে। হ্যাঁ, মেপড মানে যিনি তার শিকড় একদম একদম তিনি যে এই দেশের নাগরিক তার প্রমাণ হয়ে গেছে আর কি। তো এবার যেটা আন্ডার, আপনাকে একটু ধ্যান দিতে হবে, বিজেপির মুখপাত্র ওনাকে বলছি আমি, যে আন্ডার এডুকেশন যারা রয়েছে তারা ভারতীয় নয়, তার জন্য তাদের আন্ডার এডুকেশন করা হয়নি, করা হয়েছে কিসের জন্য? লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল, তারা তাড়াতাড়ি দেখতে পেল না, টাইম পেল না, জুডিশিয়ারির ঘাড়ে চাপিয়ে দিল। কে দোষী? কে দোষী? হচ্ছে ইলেকশন কমিশন। দোষী হচ্ছে ইলেকশন কমিশন। চাইলে এই সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সিস গুলো মিটিয়ে দিয়ে তাদের নামটা উঠিয়ে দিতে পারতেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, একটাও ভারতীয় জনতা পার্টি, একটাও যারা আন্ডার এডুকেশন আছে তাদেরকে বেনাগরিক প্রমাণ করতে পারবেন না। জিতেন বাবু কি বলবেন? জিতেন বাবু খুব সংক্ষেপে। দেখুন, প্রথমত আমি রন্তি দেবদার প্রশ্নের উত্তর দিই। রন্তি বাবু হয়তো ভুলে যাচ্ছেন, তার প্রচুর লেখা এই বিষয়গুলো ছিল যে কিভাবে অনুপ্রবেশ হয়েছে। আমি অস্বীকার করছি না, আমি বলছি তো অনুপ্রবেশ হয়েছে, কিন্তু এখানে এসআইআর এর যেটা হচ্ছে সেটা অনুপ্রবেশকারী খোঁজার চেষ্টা হচ্ছে না। যদি হতো নন্দলাল বসুর পরিবারকে বাদ দেওয়া হতো না, যদি হতো মুখার্জি মুখোপাধ্যায় এই সব নানা রকম প্রশ্ন তুলে কিন্তু বাদ দেওয়া হতো না, মোহাম্মদ এমডি এসব প্রশ্ন তুলে এটা অনুপ্রবেশকারী খোঁজার কোনো চেষ্টাই হচ্ছে না। অনুপ্রবেশকারীর প্রসঙ্গটাই নয়, কিন্তু এখানে অনুপ্রবেশ হয়েছে এটা সকলে স্বীকার করে, কেউ অস্বীকার করে না। আপনি অস্থির হবেন না, অস্থির হচ্ছে না, কিন্তু অনুপ্রবেশটাকেও অস্বীকার করছে না, কিন্তু এসআইআরটা কিন্তু অনুপ্রবেশকারী খোঁজার উদ্দেশ্যে হচ্ছে, এই তত্ত্বটা বাজারে চালাতে চাইবেন না। এটা আমি আপনাকে জিতেন বাবুর উত্তর নেব, কিন্তু একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে। আমি বিরতির পর জিতেন চট্টোপাধ্যায়ের উত্তর নিয়েই আসবো। অবশ্যই তিনিও থাকবেন আমাদের সঙ্গে আমাদের এই আলোচনায়। একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির ওপারে ফিরে আসছি বঙ্গযুদ্ধ 2026-এ। ফিরে এলাম বিরতির পর বঙ্গযুদ্ধ 2026 নিয়ে। আর এই বঙ্গযুদ্ধে এই মুহূর্তে আমরা মানে আজকের যে পর্ব, সেই পর্বে আমরা শুরুটা করেছিলাম যে জায়গাটা থেকে, সেটা হচ্ছে 59,15,000 ভোটারের যে নথিপত্র, সেই নথিপত্র ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে এবং তাদের মধ্যে কেউ বাদ গিয়েছেন, কেউ বাদ যাননি। 40 থেকে 45% তার মধ্যে বাদ যাবেন, এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু বিষয়টা কি, তার তালিকা প্রকাশিত হলেই সেটা বোঝা যাবে। তবে তালিকা প্রকাশের বিষয় সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তালিকা প্রকাশ করা যেতে পারে নির্বাচন কমিশনকে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। আর এই নিয়েই আমরা আলোচনা করছিলাম যে সাধারণ মানুষ যাদের নাম বাদ গেল, এই 40 থেকে 45%, 40 থেকে 45%,
এই মানুষগুলোর মধ্যে জেনুইন ভোটারও তো রয়েছেন। একজন ভোটার, তিনি দুঃখ পাবেন না, তিনি বিজেপির ভোটার। তার পরিবার, গোটা পরিবারে 5 জন মানুষ, তারা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন এবং তারা বলছেন যে আমাদের ভোটাধিকার গেছে। তাদের মধ্যে 3 জন অবশ্য ভোটাধিকার পেয়েছেন, 2 জনের ভোটাধিকার গিয়েছে। বাবা এবং মা, পরিবারের যারা সবচেয়ে সিনিয়র সদস্য, তাদেরই ভোটাধিকার চলে গিয়েছে। তারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিলেন এবং তাদের নাম বাদ চলে গিয়েছে, এরকমটাই জানা যাচ্ছে। এবার তারা বলছেন যে আমরা এবার ভোটই দেব না তাহলে কাউকে, অর্থাৎ গোটা পরিবারটাই ভোটের পরিপন্থী হয়ে গেলেন। এই রকম এফেক্ট, এই রকম একটা প্রভাব তো পড়ল এই হুড়োতাড়া করে এসআইআরে। এই প্রসঙ্গটা নিয়েই আমরা কথা বলছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন আমার প্যানেলিস্টরা, রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, রয়েছেন কংগ্রেসের মিডিয়া প্যানেলিস্ট আশফাক আহমেদ এবং রয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা জিতেন চট্টোপাধ্যায়। আমি আরও একবার স্বাগত জানালাম 3 জনকে এবং আমি জিতেনবাবুর উত্তরটা নেব, যে উত্তরটা নিতে নিতে বিরতিতে চলে গিয়েছিলাম। জিতেনবাবু বলুন। দেখুন, এসআর একটি নির্দিষ্ট পদ্ধতি, আর আপনি এক্ষুনি বললেন যে বিজেপিরও একটা পরিবারের 2-3 জনের নাম ওখানে অ্যাডজুডিকেশনে আটকে তারা আছে। কিন্তু এদেশেরই তার বাসিন্দা। মানে শুনুন, তার মানে এটা যে এই যে এসআইআরটা হচ্ছে সেটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে হচ্ছে। এর আগে কংগ্রেসের যিনি মুখপাত্র রন্তিবাবু বললেন যে এটা যেন স্পেসিফিক ভাবে কোনো বিরোধীদেরকে টার্গেট করে হচ্ছে, কিন্তু না, তার প্রমাণ এটা আপনি নিজেই দিলেন যে এসআইআর পদ্ধতিটি নিরপেক্ষভাবে হচ্ছে এবং যারা নাগরিকত্ব পাওয়ার কিন্তু অধিকারী, জিতেনবাবু, নিরপেক্ষভাবে হচ্ছে, আপনি যেটা বলছেন আমি আপনার কথা শুনছি, নিরপেক্ষভাবে হচ্ছে, কিন্তু নির্ভুলভাবে হচ্ছে কি, সেই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। আমরা সেইটা নিয়েই কথা বলছি। অবশ্যই নির্ভুলভাবে করবার জন্য তো একটা নির্দিষ্ট সময়সীমা বাঁধা হয়েছিল, কিন্তু সেই সময়সীমাটাকে নষ্ট কারা করেছে? প্রথমত এসআইআর হতে দেব না বলে এই যে চিৎকার, এই যে রাজ্যের শাসক দল যাদের স্বাগত করা উচিত ছিল এসআইআর হচ্ছে, তাদেরকে স্বাগত করা উচিত ছিল, তার পরিবর্তে তারা এসআইআর এর বিরোধিতা শুরু করলেন। শুধু তারা মানে তাত্ত্বিক বিরোধিতা করলেন তা নয়, তারা রাস্তায় নেমে বিশৃঙ্খলতা সৃষ্টি করলেন, প্রভোগ করলেন কিছু জনদের যারা এসআইআর পদ্ধতিতে যাতে বাধা দেয়। দ্বিতীয়ত তারা কোর্টে গেলেন। তাহলে এসআইআর যদি খুব স্বাভাবিকভাবে সবার জন্য ঠিকঠাকভাবেই হতো, যদি না এই সব ব্যাপারগুলো করতো, তাহলে তিনি ভয় পেয়েছেন, তিনি ভালো করেই পেয়েছেন। তিনি রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের ভোটে যেতেন, তাদের ভোট ব্যাংক যাতে নষ্ট না হয়, তিনি এসআইআর কে বাধা দেওয়ার জন্য যত রকমের সাধ্য কারণ এসআইআর এ রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের চেনা যাবে, কিন্তু চেনা গেল না। সর্বোচ্চ আদালতের রায়কে তো সবাইকেই মানতে হবে। জিতেনবাবু, চেনা গেল না তো রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী কারা, তাদের তো চেনা গেল না। কেন চেনা গেল না? চেনা গেছে বলেই তো কিছু নাম বাদ হয়েছে, ম্যাপিং এর নাম বাদ হয়েছে। কিসের জন্য বাদ হয়েছে? পরিবার রয়েছে, আরো বহু মানুষ রয়েছে যারা বিশিষ্ট ব্যক্তি, সবাই রোহিঙ্গা। অমিত শাহ নিজে বলেছেন যে কতজন রোহিঙ্গা আছেন, কতজন অনুপ্রবেশকারী আছেন আমি জানি না, নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন। নির্বাচন কমিশন বলেছেন যে আমরা জানি না, স্বরাষ্ট্র মন্ত্রক জানেটা কে, সেটাই তো প্রশ্ন। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, কারণ 1 কোটি রোহিঙ্গার কথা, তত্ত্বটা আমরা অনেকদিন আগের থেকে শুনছি, কিন্তু সেই রোহিঙ্গাদের কিন্তু খুঁজে পাওয়া গেল না। যদি বা খুঁজে পাওয়া যায়, যেমনটা জিতেনবাবু বলছেন যে খুঁজে পাওয়া গেল, তাদের মধ্যে কিছু বিজেপি সমর্থক ছিলেন, হিন্দু পরিবারও ছিলেন, তারাই রোহিঙ্গা। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যে রাজ্যের শাসক দল এর আগে কমিউনিস্টরাও তৈরি করেছিল রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের উপরে ভরসা করে, পরে তারা ভোটে জিতে রাখতো, সরকারকে আটকে রাখতো, তেমনি তৃণমূলও সেম জিনিসটাই তৈরি করতে চাইছে। মজার বিষয়টা হচ্ছে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী যারাই থাকুন না কেন, জিতেনবাবু এটাও খেয়াল করবার বিষয়, তারা 2024-এ ভোট দিয়েছিলেন, 2019-এও ভোট দিয়েছিলেন, 2014-তেও ভোট দিয়েছিলেন, তাই তো? আপনার কথা মতো সেরকমটাই মনে হচ্ছে। আশফাক আহমেদ কি বলছেন? 27 লক্ষ মানুষ, বিজেপির মুখপাত্র কি বলতে চাইছেন যে 27 লক্ষ মানুষ ভারতবর্ষের নাগরিক নয়, যাদের কাছে আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, যাদের কাছে জমির দলিল আছে, যারা কয়েকশো বছর ধরে এখানে থাকছেন, যারা এয়ারফোর্স অফিসার, যারা প্রাক্তন জাজ, তারা কেউ পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য যেখানে প্যান কার্ড জ্বালিয়ে তৈরি হয়,
পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে জমির দলিল এয়ারফোর্স জালিয়াতি ভাবে হয়েছে, জালিয়াতি করে করা হয়। আমরা 27 দেখছি, লক্ষ মানুষ আমরা জালিয়াতি দেখছি, করে প্যান কার্ড করে এই নিয়েছে। logical discrepancy এর কারণে তাদের জমির দলিল রয়েছে, তারা কয়েক দিল্লিতে পুরুষ জঙ্গি ধরে ধরা পড়ছে, পড়ছে, তার কাছে পাওয়া তাদের যাচ্ছে যে এটা কয়েকশো মানছেন না পুরুষের কেন? বাসিন্দা, যে তারা আসলে সবাই আসলে রোহিঙ্গার আমি অনুপ্রবেশ বলতে চাইছি, না, আমি আসলে আমার একটা প্রশ্ন রয়েছে। দর্শকদের বলতে চাইছি যে বলুন। না, আধার কার্ডের যৌক্তিকতা কি করে থাকে? Logical দিল্লিতে discrepancy- জঙ্গি ধরা পড়ছে, তার কাছে আরে পশ্চিমবঙ্গের আপনি আধার কে কার্ড। মানার তামিলনাড়ুতে ট্রাইব্যুনাল মানছে, জঙ্গি ধরা পড়ছে, তার জাস্টিস কাছে পশ্চিমবঙ্গের আধার কার্ড। সিবাগ নানা মানছে, জঙ্গিদের ইলেকশন আপন কমিশন ঘর যে করে টোটালি ফেলেছেন মমতা রংলি বন্দ্যোপাধ্যায় মানুষদেরকে পশ্চিমবঙ্গকে। বাদ দিয়েছে, বাদ দেওয়ার চেষ্টা করেছে, শিবগণা নামে- সেটা তো শিবগণা সুপ্রিম নামে কোর্টের একটা বোঝা গেছে রায় আজকে। প্রমাণ হচ্ছে। সুপ্রিম কোর্ট বলছেন যে কারণ নাম যদি চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি মানে থাকে, যেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা এর হচ্ছে। কারণে না, বাদ মুশকিলটা ছাড়বে হচ্ছে না। আশফাক আহমেদ, মুশকিলটা হচ্ছে এই তার তো লজিক্যাল ডিসক্রিপেন্সিটা তো পর্যালোচনা এআই দিয়ে ধরা করতে না, হয়েছে। মুখে। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স intelligence ধরেছে, এটা তো এর মানুষ। বৈধতা কি? আমি আপনি খুব ধরে স্বাভাবিক, নিয়েছেন বাবু, খুব এটা স্বাভাবিক। এআই করেছে, পশ্চিমবঙ্গে সুতরাং প্রায় এআই দিয়ে 7 করলে কোটি তাতে ভোটার। ভুল যে থাকবে না, সেটা চ্যাট জিপিটি বা ওপেন এআই খুব বা সহজভাবে। যেগুলো আছে আর কি, সেগুলো দিয়ে আপনি কোনো কিছু ক্রিয়েট করতে চাইলেই দেখতে পাবেন। সেগুলো দিয়ে যে নির্ভুলভাবে সবকিছু করা যায়, অসাধারণ কাজ করা যায় তেমনটা নয়। শুধুমাত্র তাতে এসআইআর ভুলও তো ক্ষেত্রে থেকে নয়, যায়। যে কোনো ক্ষেত্রেই হয়। অনেক সময় ব্যাংকের পাসবুকেও না নাম ভুল আসে। অনেক সময় আপনারা না, সেটা passport শুধরে করতে ফেলা, সেখানে অনেক সেটা সময় শুধরে ফেলা খুব একটা কঠিন mistake আছে, বিষয়। সেটা হতেই পারে। সেটা সিঙ্গেল এইটাকে উইন্ডোতে শোধরানো যায়। অজুহাত বানাবেন না। আসলে জিতেনবাবু, প্রশ্নটা অন্য জায়গায়। পশ্চিমবঙ্গের তৃণমূলের পায়ের তলা থেকে মাটি চলে গেছে, এখন অজুহাত আর মাত্র এটা তৃণমূল, 26টা দিন। সিপিএম, কংগ্রেস, বিজেপির প্রশ্ন নয়, এটা হচ্ছে একজন না, না, মানুষের কথা- নাগরিকত্বর প্রশ্ন, একদম। একজন মানুষের সাধারণ- গণতান্ত্রিক যারা অধিকারের প্রশ্ন। নাগরিকত্বের- সেই নাগরিকত্বের অধিকারটা, ভোট দেওয়ার অধিকারটা চলে যাচ্ছে। এটা তৃণমূল, না, সিপিএম, না, 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 বিজেপির না, ব্যাপার না, এটা যাদের বুঝুন। যারা বৈধ সবটাই ভোটার, তৃণমূল, সিপিএম, যারা বিজেপি বৈধ করে ফেলছে নাগরিক, না। 27 তাদের লক্ষ কারোর বৈধ নাম বাদ যাবে না। ভোটারদের ভোট দিতে পারবে না, তো আবার ভোট না দিতে পেরে তাদের বিনা মতামতে, তাদের বিনা কনসেন্টে সরকার গঠন হবে। যে এই 27 সরকার লক্ষ কি- ভোটারের কিভাবে নাম, হবে? যে 27 লক্ষ ভোটারের নাম ভোটার তালিকায় ছিল, তাদের আপনি সরিয়ে রেখে একটা নির্বাচন করলে সেই নির্বাচনটা কিন্তু কখনো সম্পূর্ণ নির্বাচন হয় না, সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যায়। এটাকে সিপিএম, দেখুন, এখনো তৃণমূল, পর্যন্ত- বিজেপি, এখনো কংগ্রেসের ব্যাপার পর্যন্ত ভাববেন final না। voter list এটা কিন্তু এখনো আপনার নাগরিকের পাশের বাড়ির নাগরিকের প্রতিবেশী খোঁজ দিন, আপনি যেখানে থাকেন সেখানে খোঁজ দিন, কতজন মানুষের ভোটার তালিকার নাম বাদ গেছে, খোঁজ দিন না সেটা। আমি এই যে প্রসঙ্গে ছেলের নাম আছে, ভাইয়ের নাম আছে, একদম একদম বাবার নাম আছে, এরকম ছেলের নাম অজস্র আছে, অসংখ্য উদাহরণ, এরকম অজস্র অসংখ্য উদাহরণ রয়েছে। আমি জিতেনবাবু, আমি তিনজনের কাছেই একবার আসবো। জিতেনবাবুর কাছে প্রথমে যাব, সেটা হচ্ছে যে এটা একেবারে সাধারণ মানুষের প্রশ্ন, এবং রঞ্জিতবাবু সেই বিষয়টাই বলছেন যে একেবারে সাধারণ মানুষের সমস্যা। কিন্তু এই সমস্যাটাতে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি রাজনৈতিক দল, যদি রাজনৈতিকভাবে এটাকে দেখেন, প্রত্যেকটি রাজনৈতিক দল এটা বলছেন যে এতগুলো মানুষের নাম বাদ চলে যাওয়া কোনো মতেই যুক্তিযুক্ত নয়। কিন্তু ভারতীয় জনতা পার্টি কেন সেটা মানতে চাইছে না? ভারতীয় জনতা পার্টি তো নির্বাচন না, 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 কমিশনের না, 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 প্রবক্তা ভারতীয় নয়। ভারতীয় জনতা পার্টি সব সময় বৈধ ভোটার এবং বৈধ নাগরিকদের পক্ষে। ভারতীয় জনতা পার্টি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, ভারতীয় জনতা পার্টি জঙ্গিবাদের বিরুদ্ধে, ভারতীয় জনতা পার্টি কখনোই কোনো বৈধ ভোটারের নাম বাদ করার পক্ষে নয়। আজকে দিনে এই সমস্ত বিষয়টি সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ হচ্ছে, তাই সুপ্রিম কোর্টের উপরে আমি আপনি কেউই নয়, ভারতীয় জনতা পার্টিও নয়। তো যা কিছুই হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, পর্যবেক্ষণ হচ্ছে, এবং যেটাই তার ফলাফল বেরিয়ে আসবে সেটা একদম সুস্থ, সুন্দর, স্বচ্ছভাবে হবে। ভারতীয় এখনো তো গণতন্ত্রের, পাবলিক জিতেনবাবু আমি সেক্টর একটু মনে করিয়ে দিতে চাইবো, ভারতীয় গণতন্ত্রের 3টি পিলার। আমি 4th পিলারের কথা বললামই না। 4th পিলার তো সাধারণ মানুষের কথাই সামনে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু এই অবশ্যই, 3টি যদিও পিলার, fourth এই pillar 3টি আজকে পিলার, দিনে- আমি আজকে বলি fourth সেই pillar- 3টি পিলারের, fourth pillar biased হয়ে গেছে। আমি জিতেনবাবু বলি একটু, সেটা হচ্ছে হ্যাঁ, সাধারণ মানুষের জন্য বায়াসড, সাধারণ মানুষের প্রশ্নে আমরা বায়াসড, না, 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 অবশ্যই না, না, বায়াসড, না, না। অবশ্যই বায়াসড। না, না। আমরা সাধারণ মানুষের এখন তো প্রশ্নগুলো তুলে ধরবার চেষ্টা কয়েকটি করবোই চ্যানেল তো জিতেনবাবু, মুখপাত্র। কিন্তু বিষয়টা হচ্ছে না, আমি কয়েকটি প্যানেলের কথা বলবো না, এই আলোচনা সভার কথাই বলতে পারি। কিন্তু জিতেনবাবু ভাবুন, এই 3টি স্তম্ভকে তৈরি করা হয়েছিল গণতন্ত্রের। সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছিল যে এই 3টি স্তম্ভ কাদের হয়ে কথা বলবে, কাদের ন্যায় বিচার দেবে, কাদের প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসবে, সাধারণ মানুষ। একদম। অর্থাৎ সাধারণ মানুষ যখন নিপীড়িত হয় তখন প্রশ্ন আমরা তুলতে পারি। সেই মানুষগুলো যখন শেষ পর্যন্ত দেখেন, শেষ পর্যন্ত দেখেন, শেষ পর্যন্ত, এক মিনিট, শেষ পর্যন্ত দেখেন তার নামটি ভোটার তালিকায় উঠলো না,
এতদিন ধরে ভোট না, দিয়ে এসেও আপনারা তিনি ভোট যখন দিতে পারলেন না, চতুর্থ স্তম্ভ- তখন তিনি চরমপন্থা বেছে নেন, সুইসাইড করেছেন। আজকেও একটা খবর আমরা সারাদিন ধরে দেখিয়েছি। সেই দুঃখজনক, খবরটা কি, দুঃখজনক। সেটা কি হওয়া এখন উচিত তো- ছিল? আমি এখন ছোট্ট ছোট্ট বাথরুমে করে একটু slip করে আশফাক পড়ে আহমেদ গেলেও এবং এখন রঞ্জিত siren আনা বাবুর দোষ কাছে দেবে, যাবো। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আসবো, technique। আর একটা বিষয় আছে, আপনি বলবেন সেই বিষয়টাতে, অবশ্যই আমরা সবাই বলবো। আশফাক আহমেদ, খুব ছোট্ট করে। দেখুন, গণতন্ত্র ভোটার কার্ড কিন্তু শুধুমাত্র একটি কাগজ নয়। Right. গণতন্ত্র ভোটার কার্ড হচ্ছে একটা নাগরিকের কনফিডেন্স, একটা নাগরিকের অস্তিত্বের বিষয়, পরিচয়, যে আমার একটা ক্ষমতা আছে, আমার রাইট আছে। প্রত্যেকটা 18 বছর বয়স তাই হয়ে হাজার গেলে হাজার তার ভোটার রাইট কার্ড হচ্ছে রাইট জেনে টু পাওয়া ভোট। যাচ্ছে। আর সংবিধানের 326 নম্বর আর্টিকেল বলছে যে ভোট অধিকার এটা প্রত্যেকটা নাগরিকের, এবং প্রত্যেকটা নাগরিককে যে ভোট দিতে পারবে তা এনশিওর করবে, নিশ্চিত করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই যে আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছেন, এবং ভারতীয় জনতা পার্টির লাভের জন্য সাধারণ মানুষ ভোটাধিকার নষ্ট করে দিলেন। এটা সুপ্রিম কোর্টের দোষ নয়। সুপ্রিম কোর্ট তো একটা সিস্টেম বলছে, কিন্তু সেই সিস্টেমের একটা টাইম লেগে যাচ্ছে। কিন্তু বুদ্ধিমান বুদ্ধি করে ভারতীয় জনতা পার্টির ইশারায় এই 60 লক্ষ মানুষকে আন্ডার এডুকেশন এই অভিযোগটা বিরোধীরা বারংবার করেছেন, বহুবার করেছেন, একাধিকবার করেছেন, অসংখ্যবার করেছেন। আমি রঞ্জিত সেনগুপ্তর কাছেও যাব। দেখুন, বিষয়টাকে না আমি উনি বারবার সিপিএম, বিজেপি, তৃণমূল এই বিষয় প্রসঙ্গে টেনে আনছেন, আমি ওর থেকে বেরোতে চাই। প্রথমত হচ্ছে এই যে মানুষগুলোর ভোটাধিকার চলে গেল, এদের ভবিষ্যৎটা কি হবে? এরা ভারতের নাগরিক থাকতে পারবেন তো? এদের ডিটেনশন ক্যাম্পে জায়গা হবে না তো? তার চেয়েও বড় কথা হচ্ছে এই যে এত সংখ্যক মানুষকে আপনি বৈধ ভোটার ছিল, তাদের ম্যাপিংয়ে তারা ধরা পড়েছিল, 2002-এ তাদের নাম ছিল। এই যে এত সংখ্যক মানুষকে আপনি বার করে দিলেন ভোটার তালিকা, তাদের ভোটাধিকার কেড়ে নিলেন। ভোটাধিকার তো কোনো সরকার, মানে বিজেপির সরকার বা কংগ্রেসের সরকার দেয়নি, এটা তো ভারতীয় সংবিধান তাকে দিয়েছে। জ্ঞানেশ কুমারও দেননি, নির্বাচন কমিশনও রাষ্ট্র দিয়েছে। এটা তার মৌলিক অধিকার। সেই অধিকারটাকে আপনি হরণ করে নিচ্ছেন আজকে। এটা কিন্তু কোনো মানে দলীয়, মানে কোনো রাজনৈতিক দলের ব্যাপার নয়, এটা মানুষের অধিকারের প্রশ্ন। দ্বিতীয়ত আমি আরও আতঙ্কিত এবং আশঙ্কিত হই যে এটা যদি হতে থাকে একের পর এক রাজ্যে, ভবিষ্যতে কিন্তু ভারতের গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে। সুপ্রিম কোর্টের জাস্টিস নাগরত্নম তিনি কিন্তু সেই দিকে ইঙ্গিত করেছেন পাটনায় বক্তৃতা দিতে গিয়ে, বলেছেন নির্বাচন কমিশনের নিরপেক্ষ থাকা উচিত। যেটা উনি বিটুইন দ্য লাইন উনি যেটা বলেননি, যে ওখানে উনি ফেডারেল স্ট্রাকচারের কথাও বলেছেন, অন্য এজেন্সিগুলোর কথাও। হ্যাঁ, কিন্তু যেটা মানে বিটুইন দ্য লাইন তিনি বলেছেন যদি এটা হতে থাকে তাহলে কিন্তু ভারতের গণতন্ত্রই বিপন্ন হয়ে পড়বে। এটা সিপিএম, কংগ্রেস, বিজেপি এর ব্যাপার নয়, এটা দেশের গণতন্ত্র থাকবে কি থাকবে না সেই প্রশ্ন, লঙ্ঘিত হওয়ার প্রশ্ন। সেই জায়গাটা থেকে একটা সত্যি সত্যি চিন্তার ভাঁজ তো থেকেই গেল সাধারণ মানুষের কপালে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটুখানি একদম শুরুতেই বলেছিলাম যে বিভিন্ন জায়গায় প্রচার চলছে। তো গতকাল কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করেছেন ভারতীয় জনতা পার্টির একজন বরিষ্ঠ নেতা, প্রধানমন্ত্রী দেশের। তিনি সভা প্রসঙ্গে মোথাবাড়ির প্রসঙ্গটি তুলে এনেছেন সভায় বক্তব্য রাখবার সময়। মালদার মোথাবাড়ির বিষয়টি অত্যন্ত অনভিপ্রেত একটি ঘটনা, এবং সেই অনভিপ্রেত ঘটনা যাতে বারবার না ঘটে সেটা দেশের প্রত্যেকটা নাগরিক, বাংলার প্রত্যেকটা নাগরিক, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিক, এবং আশা করি এই মুহূর্তে প্যানেলে আমরা যে 4 জন রয়েছি তারা সকলেই চাই যে এই অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে। কিন্তু প্রধানমন্ত্রী ঠিক কী বলেছেন সেইটা একবার আমি একটু দর্শকদের শোনাবো। আজকে তার উত্তর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা পরে আসছি। আগে প্রধানমন্ত্রী কি বললেন শুনবো। आपने 2-3 दिन पहले ही देखा है, पूरे देश ने देखा है, देश के न्यायप्रिय नागरिक चौंक गए हैं। कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। सोचिए ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है, तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद
इन लोगों से कैसे की जाए। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। নিন্দা করেছেন প্রধানমন্ত্রী হিসেবে এবং সেই সঙ্গে সঙ্গে একটি রাজনৈতিক বক্তব্য রেখেছেন যে এটাতে সম্পূর্ণ দায়ী হচ্ছে রাজ্যের সরকার। কিন্তু বিষয়টা ভেবে দেখবার যে রাজ্যের সরকারের হাতে এই মুহূর্তে রাজ্যের প্রশাসন পুলিশ কোনোটাই নেই, সবটাই রয়েছে নির্বাচন কমিশনের হাতে। সুতরাং সুপ্রিম কোর্ট সেই প্রশ্নটাই প্রথম তুলেছিলেন যে নির্বাচন কমিশন এবং যে সমস্ত আধিকারিকরা ছিলেন এর সঙ্গে জড়িত তারা রাত 11টা পর্যন্ত কি করছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু এই প্রশ্ন করেননি যে মুখ্যমন্ত্রী রাত 11টা পর্যন্ত কি করছিলেন, কেন কোনো ব্যবস্থা নেবেন না। একটু আগেই সুপ্রিম কোর্টের বিষয় বলছিলেন জিতেনবাবু। সুতরাং সেই বিষয়টা কিন্তু এই মামলাতে অর্থাৎ এই মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে তার নিন্দা কিন্তু আজকেও করেছেন মঞ্চে দাঁড়িয়ে নাকাশিপাড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। কিন্তু পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? মুখ চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি। আর একটা পহেলগাঁও ইলেকশনের আগে লোক দেখানো, ছদ্মবেশী খেলা, ছলনা। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানব না। সারা দেশকে অ্যাটাক করার কথা বললে যেমন আমরা মানব না। কই আপনি তো মুখ দিয়ে বলেননি। তার কারণ আপনি বাংলাকে টার্গেট করতে পারেন। আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বাংলাকে টার্গেট করবে বলে তখন আপনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন। আমি অভিপ্রেত যে বক্তব্যটি শোনাতে চাইছিলাম দর্শকদের, সেই বক্তব্যটি শোনাতে পারলাম না। আজকেও মোথাবাড়ির এই ঘটনা যারা ঘটিয়েছে অর্থাৎ এর পেছনে যাদের ষড়যন্ত্র ছিল তাদেরকে ধরা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকমটাই বলেন যে তাদের বদলে অন্যদেরও ধরছে, কিন্তু এনআইএ তদন্ত করছে। অর্থাৎ তদন্তের বিষয়ে এই মুহূর্তে রাজ্য পুলিশ তাদের সহায়তা করছে ঠিকই, কিন্তু এনআইএ তদন্ত করছে মোথাবাড়ির বিষয়টি নিয়ে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা শোনালাম এইমাত্র। মোথাবাড়িতে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছিল। মানুষের ক্ষুব্ধ হওয়া কিন্তু স্বাভাবিক, ওটা নিয়ে একটু বলেনি। মানুষ এতগুলো মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছেন, তারা ক্ষুব্ধ হবেন, সেটা স্বাভাবিক। যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই যে মানুষগুলো বিক্ষোভ দেখাচ্ছিল, সাধারণ মানুষরা গ্রামের বিক্ষোভটা কিন্তু তারা খুব অশান্ত হয়ে উঠেছিল তা নয়। হঠাৎ করে সেখানে এসে হাজির হলেন একজন আইনজীবী, যিনি আসাদউদ্দিন ওয়াইসির দলের নেতা বলে পরিচিত। এবং ওখানকার লোকজন বলছেন যে ওর আসার কথা ছিল না, কিন্তু ওকে কেউ কেউ ডেকে আনেন। মানে এখানেই একটা সন্দেহ হয় যে কেউ কেউ চেয়েছিলেন ওই যে সাধারণ মানুষ যারা শান্তিপূর্ণভাবে ওখানে বিক্ষোভ পথ অবরোধ করেছিলেন। পথ অবরোধ বহু জায়গায় হচ্ছে পশ্চিমবঙ্গে, তো তাদের ওই পথ অবরোধে একটা এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করতে যাতে একটা সাম্প্রদায়িক একটা গন্ডগোল বেঁধে যায়। কেউ কেউ নিশ্চয়ই পরিকল্পনা করেছিলেন। আসাদউদ্দিন ওয়াইসির দলের ওই নেতাকে নিয়ে এলেন। এখন আসাদউদ্দিন ওয়াইসি কাদের সঙ্গে আসাদউদ্দিন ওয়াইসির গোপন গঠবন্ধন সেটা সকলেই জানে। আসাদউদ্দিন ওয়াইসির দল বিহারে যায় কংগ্রেসকে হারাতে, বিজেপির হয়ে মুসলমান ভোটে বিভাজন করে কংগ্রেসকে হারাতে। এখানে তারা কার স্বার্থে কাজ করছে, তারা এখানেও ওই মানে বিজেপি বিরোধীদের হারিয়ে যে কাজ করতে এসছে সেটা বোঝাই যায়। আসাদউদ্দিন ওয়াইসির দল মিম এটাই করে। এখন মিমের নেতা ওখানে কি করছিলেন এটা তুমি সন্দেহজনক। এটা এই একটা প্রশ্নটা অবশ্যই উঠবে এবং সেই সঙ্গে সঙ্গে এই ধরনের অবশ্যই জিতেনবাবু আসবো আমি, তার আগে একটু আশফাক বাবুর কথাটাও শুনে নি। আমাকে বলতে দেবে? হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই বলবেন। দেখুন, যে মথাবাড়ির প্রসঙ্গ, যে জুডিশিয়াল অফিসার, 7 জন জুডিশিয়াল অফিসারকে, এটা প্রশাসনিক ব্যর্থতা। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া
তত্ত্বাবধানে যে জিনিসটা ছিল সেখানে যে অনারেবল যে যারা জাজ ছিলেন, বিচারক ছিলেন, তারা ওখানে গিয়েছিলেন ইলেকশন সুপ্রিম কোর্টের নির্দেশে বা সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুসারে। তো এটা দায়িত্ব ছিল প্রশাসনের যে তাদেরকে নিরাপত্তা দেওয়া। এটা সম্পূর্ণরূপে ফেলিয়ার হয়েছে এবং এটা এনআইএ কতটা সঠিক তদন্ত করব, আমরা এনআইএ কতটা সঠিক তদন্ত পেয়েছি, বরং আমি নিজে আইনজীবী হিসাবে প্র্যাকটিস করার ক্ষেত্রে দেখেছি যে এনআইএর তদন্তে দোষীরা দোষী প্রমাণ হয় না, রাজনৈতিকভাবে পরিকল্পনা করে অ্যারেস্টগুলো করা হয়। তো এটা আসল তথ্যটা তো খুঁজে এনআইএ করবে কিনা এটা আমাদের সন্দেহ রয়েছে, সেটা সুপ্রিম কোর্টকে জানাবে। এবং আজকে ভার্চুয়াল একটি শুনানিও ছিল এবং সেখানে বেশ খানিকটা তিরস্কারের সম্মুখীন হতে হয়েছে কমিশন নিযুক্ত যারা প্রশাসনিক আধিকারিক ছিলেন তাদের। হ্যাঁ, জিতেন বাবু বলুন। প্রথম কথা হচ্ছে যে সুরক্ষা দিতে পারলেন কি পারলেন না এটা সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে ওখানে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে কেন। কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা আইনের লোক বা যে কোনো সাধারণ মানুষ কোনো জায়গা থেকে বেরিয়ে আসতে বা চলাফেরা করতে বাধার সম্মুখীন হবে কেন? আর ওখানে যারা যেভাবে উল্লাস করে বলছিল, এই মোফাক্কেরুল ইসলাম যেভাবে দেশের সাংবিধানিক প্রাতিষ্ঠানিক যেসব সম্মানীয় আইন রক্ষক তাদেরকে যেভাবে ইঙ্গিতপূর্ণভাবে বলছেন ডাক ডিএম এসপি আরো কাকে কাকে কিভাবে কি বিকৃত রুচিপূর্ণভাবে কথাগুলো বলছে সেটা সবাই শুনেছি। সেখান থেকেই, কারণ আমরা সবাই জানি ওই চিকেন স্নেকের ওই জায়গাটা ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য কতখানি সেন্সিটিভ। এর আগেও শারজিল ইমাম ওই একই জিনিস একই পথে চলেছিল, আজকে মোফাক্কেরুল ইসলাম সেই পথে চলছে। তাহলে যেখানেই সংখ্যালঘু, যেখানেই এই ধরনের ব্যাপার হচ্ছে, কোনো নিয়ম কানুন মানা হবে না, সেটা কোথা থেকে আসছে? এই জঙ্গি মানসিকতাকে দমন করতে হবে। বিজেপির মুখপাত্রকে যে দেখুন মোফাক্কেরুল যে যার নাম নিচ্ছেন, যে উকিল উকিলের অ্যারেস্টেড উকিলের, তো ওনার যেখানে ভাষণ দিচ্ছিলেন ওই কালিয়াচকে, সেখানে কিন্তু সেখান থেকে যেখানে জুডিশিয়াল অফিসারের ডিটেনের ব্যাপারটা আছে বা ওনাকে বিক্ষোভ ঘেরাও করার ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু 20 কিলোমিটার দূরে। ইভেন কিছু গ্রাউন্ড রিপোর্ট এটাও বলছে যে সূত্র কিছু ওখানকার এটাও বলছে যে ওখানে এটা প্রশাসন, ইলেকশন কমিশনের আন্ডারে পরিচালিত প্রশাসন ওইটাকে সিচুয়েশন ক্রিয়েট করেছিলেন, এটাকে ভারতবর্ষে একটা ইস্যু তৈরি করা, সেরকম কিছু কি আপনি যে বললেন যে ওই ল এন্ড অর্ডার ব্যাপার পাবলিক কিছু করেনি, সেকেন্ডারি সেকেন্ডারি কেন প্রশাসনকে মারা হচ্ছিল, ইলেকশন কমিশনের তো একদল উগ্র মৌলবাদী নিয়োগ করেছে, একদল উগ্র মৌলবাদী যে কোনো ভাবেই হোক ভারতবর্ষের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছে, এদেরকে বাংলাকে বদনাম করার জন্য, পশ্চিমবঙ্গকে বদনাম করার জন্য এই দেশের সমস্ত সাধারণ শান্তিপূর্ণ মানুষ যারা দেশকে ভালোবাসে তারা চাইবে এই জঙ্গি মানসিকতা আর এই জঙ্গিদের পৃষ্ঠপোষকদের দেশ থেকে বিতাড়িত করতে। যে পয়সা गिरता है तो प्रधानमंत्री का इज्जत भी गिरता है। আজকে কি নরেন্দ্র মোদীর মাননীয় প্রধানমন্ত্রীর ইজ্জত কি, ওনার কি সম্মান নিচে নামেনি? ডলারে মার্কিন ডলারের কথা বলবেন না নরেন্দ্র মোদীজি, একটা প্রেস কনফারেন্স করবেন না। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন তুলেছেন, যে প্রশ্নটা আমি আজকে আর উত্তর নেবার সময় নেই, যে প্রশ্নটা মুখ্যমন্ত্রী তুলেছেন যে পাকিস্তানের বিদেশ মন্ত্রী যখন বলেন কলকাতাকে হামলার কথা, তখন কেন সেই বিষয়ে কোনো কথা বলেন না প্রধানমন্ত্রী, সেই প্রশ্নটা তুলেছেন। আমি আজকের আলোচনা শেষ করতে হবে, আমাদের সব প্যানেলিস্টদেরই বলবো যে আজকে একটা বিষয় কিন্তু সত্যি সামনে আসা দরকার, যে সাধারণ মানুষ আদৌ কি নিরাপদে আছে? সাধারণ মানুষ কি আদৌ, জিতেনবাবু এক মিনিট জিতেনবাবু প্লিজ, জিতেনবাবু প্যানেলের কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলো একটুখানি মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যখন প্রসঙ্গ শেষ হয় সেই প্রসঙ্গের বাইরে আর কথা হয় না,
কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে সাধারণ মানুষ কিন্তু এই প্যানেলগুলো দেখেন এবং সেই প্যানেলগুলো সম্পর্কে তাদের মনে মনেও একটা ভাবনা, চিন্তা এবং বিচার, তারাও বিচার করেন। তারা যে শুধুমাত্র বিচার ব্যবস্থার সামনে পড়েন তেমনটা নয়, তারাও মনে মনে বিচার করেন। আর সেই মনে মনে বিচারের যে আফটার এফেক্টটা, যে পরবর্তী প্রভাবটা, সেই প্রভাবটা পরে গিয়ে বাঁহাতের তর্জনীতে। ভোটাররা সবচাইতে বড় শক্তি, নির্বাচকরাই সবচাইতে বড় শক্তি। আর সেই নির্বাচকদের ভাবনা চিন্তাটাকে একেবারে দুয়ো দেওয়া, তাদেরকে একেবারে ক্রীড়নক ভাবা, অর্থাৎ খেলার পুতুল, তেমনটাও বোধহয় ঠিক নয়। আমি আজকের প্যানেল শেষ করব ঠিক এই জায়গা থেকে, আলোচনা শেষ করব। অনেক ধন্যবাদ জিতেন চট্টোপাধ্যায়, অনেক ধন্যবাদ আশফাক আহমেদ, অনেক ধন্যবাদ রন্তিদেব সেনগুপ্তকে আমাদের সঙ্গে থাকবার জন্য। লাইনে দাঁড়াতেই হবে, লাইনে দাঁড়ানো অভ্যেস করনি কোনোদিন, প্রশ্ন তুলেছিলেন সুকান্ত ভট্টাচার্য। হ্যাঁ, লাইনে তো আমরা দাঁড়িয়েছি, লাইনে দাঁড়াবো হয়তো ভবিষ্যতে, কিন্তু সেই লাইন, ভোটের লাইন মেনে নেওয়া যায়, রেশনের লাইন মেনে নেওয়া যায়। অন্যান্য অধিকার পাওয়ার জন্য লাইনে দাঁড়ানো মেনে নেওয়া যায়, কিন্তু সেই লাইনে দাঁড়ানো যেন ব্যর্থ না হয়ে যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় আশা, সবচেয়ে বড় দলিল, যাকে হিন্দিতে বলা হয়। আজকের বঙ্গযুদ্ধ 2026 শেষ করব এইখান থেকে, সাফ কথা থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।